তানজিদ তামিম যখন ছক্কা এবং 4 মেরে 27 বলে 5টা ছক্কা সহ 50 পূর্ণ করলেন 133 চেস করতে গিয়ে, তখন কি আপনি নিশ্চিত হয়ে গেছেন বাংলাদেশ ম্যাচটা জিতছে, সিরিজ জিতছে? নাকি শেখ মাহেদী যখন শ্রীলঙ্কার বিপক্ষে স্পিনারদের ক্যারিয়ার সেরা টি-20 বোলিং করলেন তখনই আপনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন না বাংলাদেশ সিরিজ জিতছে? নাকি শেষ ওভারে শরীফুল যখন 22 রান দিয়ে ফেললেন, ম্যাচের মোমেন্টাম একটু হলেও ঘুরে গেল, শ্রীলঙ্কার বোর্ডে 132 জমা হলো, তখনও কি আপনি নিশ্চিত ছিলেন যে না বাংলাদেশ টি-20 সিরিজ জিতছে? কংগ্রেচুলেশনস বাংলাদেশ টিম শ্রীলঙ্কাকে তৃতীয় টি-20তে হারানোর জন্য, শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজ জেতার জন্য। আলোচনাটা কয়েকটা দিক থেকেই শুরু করা যায়। ফার্স্ট, শেখ মাহিদী। মিরাজ নাকি শেখ মাহিদী, এই ইকুয়েশনটা যখন আসবে, বোলিং হিসেব করলে শেখ মাহিদী সবসময় আগে। নতুন বলে প্রবাবলি তিনি বাংলাদেশের বেস্ট নিউ বল স্পিনার টি-20 ক্রিকেটে। মিরাজ সেখানে ধোপেই টিকবে না। এই যে মিরাজের কথা যখন বলতাম, অনেকেই আপনারা বলতেন মিরাজের সমালোচনা করেন, মিরাজের পেছনে লাগছেন এইটা ওইটা। সমালোচনা বা পেছনে লাগা না, কিছু রিয়ালিটি আছে। না বুঝে যখন কেউ তর্ক করে না তখন বিরক্ত তৈরি হয়। মিরাজ এবং মাহিদির বোলিং স্কিল নিয়ে সাদা বলের ক্রিকেটে স্পেসিফিক্যালি টি-20তে যারা মিরাজকে বেটার স্পিনার মনে করেন শেখ মাহিদির থেকে, আপনারা দয়া করে ক্রিকেট নিয়ে আলোচনা করেন না। শেখ মাহিদি কি করতে পারে দেখিয়ে দিয়েছে। অ্যাড করে দেই, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যখন খেললো নিউজিল্যান্ডে গত বছরের শেষ দিকে, 2 ম্যাচে 4 উইকেট পেয়েছিলেন শেখ মাহিদি। একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো টি-20 সিরিজে, ওই সিরিজে শেখ মাহিদি 11 ওভারে 46 রান দিয়ে 3 ম্যাচে 8 উইকেট পেয়েছিলেন। তার ইকোনমি ছিল 4.18। এই জন্যই বলছি, এই যে ম্যাচটা তিনি খেললেন, একবার চিন্তা করেন তো, কুশালকে যেভাবে তিনি আউট করলেন, ফার্স্ট বল জায়গায় পড়ে একটু শার্প টার্ন, স্লিপে ক্যাচ, যে বলটাতে তিনি আসালঙ্কাকে বোল্ড করলেন, এইরকম বল অফ স্পিনারদের জন্য অনেকটা স্বপ্নের ডেলিভারির মতো, যে একটু ফ্লাইট দিয়ে সামনে ফেলবেন, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তিনি স্পিন হিসেব করে বা ভেতরে আসবে হিসেব করে ব্যাট চালাবেন, এবং বলটা ড্রপ করার পরে উইকেটে দ্যাট উইল জাস্ট হোল্ড ইটস লাইন, বোল্ড। আসালঙ্কা যে ডেলিভারিতে বোল্ড হলেন, দ্যাট ওয়াজ এ ট্রিট টু ওয়াচ। ভেরি ওয়েল ডান শেখ মাহিদি। 24 বলের মধ্যে 4 ওভার, 24 বলের মধ্যে 17টাই ডট দিয়েছেন, 4 উইকেট নিয়েছেন। টানা 4 ওভারেই উইকেট নিয়েছেন, প্রান্ত বদল করেছেন, উইকেট নিয়েছেন। মূলত তার 4 উইকেট শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপটা শেষ করে দিয়েছে। একই সঙ্গে আপনি যোগ করে নিন কামিন্দু মেন্ডিসের উইকেটটা, একজন লেফট হ্যান্ডেড উইকেটে শামীমকে আনা হলো, শামীমকে রিভার্স সুইপ মারতে গিয়ে উইকেট দিলেন, এবং ওই উইকেটটা ওই সময় গুরুত্বপূর্ণ ছিল। একই সঙ্গে পাথুম নিশাঙ্কা যখন লাইফ পেলেন 14 রানের সম্ভবত শরীফুলের বলে, তখন মনে হচ্ছিল যে তিনি ম্যাচটাকে অনেক দূর নিয়ে যাবেন, 45 পর্যন্ত চলেও গিয়েছিলেন, তাকেও ফিরিয়েছেন শেখ মাহিদি। এবং বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা যে ছুটে যাবে না এটা তখনই মনে হচ্ছিল, বাট ইয়েস, বাংলাদেশ আরও ভালো করতে পারতো। এখন আপনি বলতেই পারেন যে ভাই 132-এ আটকায় দিছে, আর কত ভালো করবে, বাট আরও ভালো করার সুযোগ ছিল যদি না শরীফুল লাস্ট ওভার 22 রান না দিতেন। ফার্স্ট ওভারে শরীফুল 14 দিয়েছেন, লাস্ট ওভারে গিয়ে 22 রান দিয়েছেন। শরীফুল এবং সাকিব দুজনে মিলে 6 ওভারে 73 রান দিয়েছেন, দুজনে মিলে 6 ওভারে 73 রান দিয়েছেন। আর বাদ বাকি কত, 59 রান হয়েছে 14 ওভার। অর্থাৎ স্পিনাররা দারুণ বল করেছেন, রিশাদ দারুণ বল করেছেন, মুস্তাফিজ এই ধরনের উইকেটে নর্মালি যেভাবে বল করেন একই রকম বল করেছেন। তো 132 পর্যন্ত শ্রীলঙ্কার আসলে যাওয়ার কথা না। আর লাস্ট ওভার এরকম গোটা 22 রান হয়ে গেলে হয় কি, বোলিং টিমের উপর একটা মেন্টাল প্রেশার তৈরি হয়, একটা মোমেন্টাম চেঞ্জের ব্যাপার চলে আসে, তো একটা চাপ তৈরি হয়, অল্প হলেও চাপ তৈরি হয়, এবং সেগুলো বিভিন্ন সময় বোলিং টিমকে হার্ট করে। তো ওটাই দেখার ব্যাপার ছিল, এবং বাংলাদেশ শুরুতেই হার্ট হওয়ার সম্ভাবনাও ছিল। পরপর 2 ম্যাচে তুষারার একই ধরনের ডেলিভারিতে পারভেজ ইমন আউট হলেন, একটা বোল্ড আউট, একটা এলবিডব্লিউ।
তৃতীয় ম্যাচে এলবিডব্লিউ। সো খেয়াল করে দেখেন পারভেজ ইমন নিজেও বোধহয় বুঝতে পারছিলেন যে এরকম একটা ইনকামিং ডেলিভারি হবে, তিনি জায়গা লেগ স্ট্যাম্পের থেকে একটু বাইরেই দাঁড়িয়েছিলেন, কাভার করতে পারেননি, কিন্তু রং লাইনে খেলেছেন। সো আপনি জানেন এটা হতে যাচ্ছে, তারপরও যখন ওই ভুলটা করেন কিংবা জানার পরও যখন অ্যাপ্লিকেশনটা করতে পারেন না, তখন সেটা নিয়ে ডেফিনেটলি ভাবনার জায়গা রয়েছে। তারপরের অংশটুকু, নর্মালি এই ধরনের সিচুয়েশনে এই ধরনের ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড বলে টুকটুক টুকটুক করে খেলে ম্যাচটা শেষ করা। এই পার্টিকুলার ম্যাচটাতে তানজিদ তামিম এবং লিটন দাস ওই ভেজালের মধ্যে যাওয়ার চেষ্টাই করেন নাই। এইটাই আমার কাছে দারুণ লেগেছে যে ভাই পারলে 14-15 ওভারে খেলা শেষ করে দেবো, পারলে 16 ওভারে খেলা শেষ করে দেবো, বল নতুন থাকতে থাকতে রান করে নাও। এই যে তানজিদ তামিম থিকসানাকে যে একটা এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা মারলেন, শটটা আপনি দেখেছেন? যদি দেখে থাকেন, ক্রিকেট যদি বুঝে থাকেন বা ভালো বোঝেন, মোটামুটি বুঝলেও ওই শট আপনার চোখে লেগে থাকার কথা। ওই শটকে চোখ জুড়ানো শট বলেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, তিনি যখনই সুযোগ পেয়েছেন বাউন্ডারি মারার, বাউন্ডারি মেরেছেন। কোনোভাবেই নিজেকে হোল্ড করেননি তানজিদ তামিম, কোনোভাবেই ওয়েটিং গেম খেলতে যাননি। খেয়াল করে দেখেন লেফটি ব্যাটসম্যান উইকেটে, ওই টিপিক্যাল রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন, আসালঙ্কা বোলিং আসলেন, দেখা যাক তানজিদ তামিমকে একটু ট্রাবল দিতে পারেন কিনা। পরপর 2-6 মেরে তাকে অ্যাটাক থেকে সরিয়ে দিয়েছেন। কোনো এদিক ওদিক নাই, আপনি যে প্ল্যান নিয়ে নেমেছেন সেই প্ল্যানটাই এক্সিকিউট করবেন, আউট আপনি হইতেই পারেন। এই টি-20টাই দরকার ছিল, এই ব্যাটিংই দরকার ছিল। তানজিদ তামিম দারুণ ফর্মে ছিলেন। আপনি পাকিস্তানের এগেনস্টেও দেখেন 30-30 করে করেছেন। এর আগেও একটা আলোচনা আমি বলেছিলাম, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটা 59, একটা 40 করেছিলেন। হ্যাঁ, বড় রান পাচ্ছিলেন না, কিন্তু এই যে এই ধরনের ইনিংস, এটাই প্রমাণ করে হি ইজ ইন ভেরি গুড টাচ। তিনি যেভাবে তার ইনিংসটা সাজিয়েছেন, কোনো পর্যায়ে মনে হয়নি যে তিনি 132 চেস করছেন। মনে হয়েছে তার ব্যাটিংয়ের ধরন দেখে যে বাংলাদেশ বুঝি 170-80 চেস করছে। অর্থাৎ ন্যাচারাল যে গেম ফ্লো, পাওয়ার হিটিং, দ্রুত রান করা, এই ব্যাপারগুলো ছিল। আপনি লিটনের কথা চিন্তা করেন, একটা শট কার বলে এক্স্যাক্ট মনে নেই, বাউন্সার ছিল, কাট খেললেন, ওপর দিয়ে মারলেন। সো লিটনও আগের ম্যাচের ধারাবাহিকতা টেনে আনার চেষ্টা করেছিলেন। আনফর্চুনেটলি সুইপ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ধরা পড়ে গেছেন। দুজনে মিলেই খেলাটা শেষ করতে পারতেন। এবং তানজিদ তামিমের আরও সিগনিফিকেন্ট পার্টটা, যেটা আমি শুরুতে বলে শুরু করছিলাম, যে আপনি 42 থেকে 52, একটা 6, একটা 4, ওই 50 করবো, 1 নিব, নন স্ট্রাইকারকে স্ট্রাইক দিয়ে 1 নিয়ে অপর এন্ডে যাই, ও খেলুক, আমি 50টা করি। এই যে এই ধরনের চিন্তা থেকে দূরে সরে যাওয়া, এই ধরনের চিন্তা না করে পরপর 2 বলে ছক্কা 4 মেরে 50 করে ফেলা, এটা দারুণ সাইন, দারুণ উদাহরণ। এগুলো আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি এবং এই ব্যাপারগুলো আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। কেননা বিভিন্ন সময়, আগের দিন একটা ভিডিওতে আমি বলেছিলাম শামীম পাটোয়ারিকে নিয়ে আলোচনার এক পর্যায়ে, যে বা শামীম পাটোয়ারিকে নিয়ে যে আলোচনা করেছিলাম, যে আমাদের অনেক প্লেয়ারই আছে যারা নিজেদের ওই গ্লোরির জন্য খেলে, নিজেদের 50-100 এগুলোর জন্য। সো এই জেনারেশন বা এরা আসলে ওই জায়গা থেকে মনে হয় বের হওয়ার চেষ্টা করছে। নইলে 42 থেকে আরেকটা 4 মারি আর 2টো সিঙ্গেল নিয়ে ওদিকে যাই, 50টা করে ফেলি, 170 স্ট্রাইক রেটে ব্যাট করতেছি, 150 স্ট্রাইক রেট নামলে কি অসুবিধা হবে, কেউ তো কিছু বলবে না। এই ধরনের ফাউ চিন্তা এদের নাই। এই ফাউ চিন্তা অনেকের ছিল বিভিন্ন সময়। এনিওয়েজ, বাংলাদেশ দারুণ পারফর্ম করে থার্ড টি-20তে যোগ্য দলের মতো শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে। এই থার্ড ম্যাচের প্রিভিউ করার সময় আমি বলেছিলাম যে আপনারা কে কি বিশ্বাস করেন জানি না, আমি বিশ্বাস করি বাংলাদেশ জিতবে বা বাংলাদেশের জেতার সম্ভাবনা রয়েছে, সিরিজ তারা জিততে পারে, এটা আমি বিশ্বাস করি। সো আমার বিশ্বাসের ভিত্তি ছিল যে বাংলাদেশের এই টিমটা টি-20তে সময়ের সঙ্গে সঙ্গে ডেভেলপ করবে, যদি স্ট্র্যাটেজি ঠিক মতো সাজানো যায়, বেস্ট 11গুলো ঠিকঠাক সাজানো যায়। তো একদিন আপনি মিরাজকে 5 নম্বরে নামিয়ে দেবেন, তাকে দিয়ে 4 ওভার বল করানোর চিন্তা করবেন, একে নামাবেন, তাকে নামাবেন, 9 3 খেলাবেন, এগুলো করলে হবে না। একটা প্রপার চিন্তা করে তারপর টিমটা যদি সাজানো হয়, এই টিমটার ভালো করার সম্ভাবনা রয়েছে। তারা খারাপ করলে আমরা সমালোচনা করবো, কিন্তু তারা যখন ভালো করবে সেই প্রশংসাটুকুও আমাদের করা উচিত। ভেরি ওয়েল ডান বাংলাদেশ টিম, কংগ্রাচুলেশন।